আমরা ক্রিস্টালাইন সলিড সম্বন্ধে জেনেছি। এখন জানবো যে ক্রিস্টাল কি। তাহলে হোয়াট ইজ ক্রিস্টাল? ক্রিস্টাল জানার আগে ক্রিস্টালের কোনো এক্সাম্পল কি আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই? অবশ্যই দেখতে পাই। তাহলে সেই এক্সাম্পলটা কি? ক্রিস্টালের পারফেক্ট এক্সাম্পল যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই, এভরিডে লাইফে দেখতে পাই, সেটা হচ্ছে সুগার কিউব। সুগার কিউবের থেকে ভালো ক্রিস্টালের এক্সাম্পল হতে পারে না। তাহলে ক্রিস্টালের ডেফিনেশনটা কি? তাহলে এই ডেফিনেশনটা কি হলো? এ হোমোজিনিয়াস সলিড উইথ এ ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ বাউন্ডেড বাই, যে শেপটা বাউন্ডেড বাই, সারাউন্ডেড বাই এ প্লেন সারফেসেস, সারাউন্ডেড বাই প্লেন সারফেসেস এন্ড হুজ কনস্টিটিউয়েন্ট, যার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, যে হোমোজিনিয়াস সলিডের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর অ্যারেঞ্জড maintaining the highest order and maintaining the highest order and regularity। তার মানে এই হাইয়েস্ট অর্ডার অ্যান্ড রেগুলারিটি মেনটেন করে তার পার্টিকেল গুলো অ্যারেঞ্জ হয়। এবং এই অ্যারেঞ্জমেন্টের জন্য, এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা যে আউটার লুক of a crystal, we get the outer look of a crystal only because of the internal arrangement of the constituent particles with a regular order। ওকে, তাহলে আমরা যে ক্রিস্টালের যে মরফোলজিটা আমরা অরিজিনালি দেখতে পাই, যে ক্রিস্টালের শেপটা আমরা দেখতে পাই, সেটা নেকেড আই আমরা বা মাইক্রোস্কোপে দেখতে পাই, সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে এর কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলোর অ্যারেঞ্জমেন্ট, ওরিয়েন্টেশন। তাহলে ক্রিস্টালের আমরা ডেফিনেশনটা জানতে পারলাম। তাহলে এই ক্রিস্টাল যখন আমরা ক্রিস্টাল নিয়ে যখন আমরা ফার্দার ডিল করব, তার জন্য কিছু আমাদের টার্মিনোলজি দেখে নিতে হবে। এই টার্মিনোলজি গুলো যদি আমরা এখানে না ক্লিয়ার করি, ডিসকাস করি, তাহলে ফার্দার যখন আমরা প্রসিড করব সেইগুলো ইউজ করলে আমরা বুঝতে পারবো না। তাই এখন আমাদের কাজ হচ্ছে ক্রিস্টালের টার্মিনোলজি গুলোকে একটু দেখে নেওয়া এবং তার সাম আপ করে নেওয়া। So terminology of crystal structure। তাহলে এর টার্মিনোলজি গুলো কি কি? এর ক্রিস্টালের ক্ষেত্রে আমরা কয়েকটা টার্মিনোলজি দেখতে পাই। সেগুলো কি? যদি আমরা পয়েন্ট ওয়াইজ লিখে ফেলি তাহলে দেখতে পাবো, এক হচ্ছে বেসিস অর মোটিভ, দুই ফেসেস, তিন এজেস, চার হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, আর পাঁচ হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বা ইন্টারসেক্টস। তাহলে এখন প্রথমে নাম্বার হচ্ছে ফার্স্ট নাম্বারে কি আছে? বেসিস। সেই বেসিস সম্বন্ধে আমরা একটু জেনে নিই। বেসিসটা কি? বেসিস হচ্ছে তাহলে কি হলো? বেসিস বা মোটিভ হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট হুইচ builds up the regular geometry of the crystal by its ordered arrangement is known as the basis or motif। তাহলে কি হলো? স্ট্রাকচারাল ইউনিট যেটা কিনা তৈরি করে the regular geometry of the crystal by its ordered arrangement is known as the basis or motif। তাহলে মোটিভ কি কি হতে পারে? মোটিভ হতে পারে, মোটিভ or basis molecules, ions।
তাহলে মোটিভস কি হতে পারে? ইট মে বি অ্যাটমস, মলিকিউলস অর এখানে ধরে নিলাম যে সলিড CO2। সলিড CO2 এটা তাহলে বিভিন্ন এই সলিড CO2 যে ইউনিট, এই ইউনিটটা বিভিন্ন রকম ভাবে জিওমেট্রিক্যাল শেপে অ্যারেঞ্জ হয়ে যে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারটা দেবে সেটা হচ্ছে যে CO2 এর ক্রিস্টাল স্ট্রাকচার। এবং এই CO2 এই যে পার্টিকুলার ইউনিটটা, এই মলিকুলটা, এটা হচ্ছে পার্টিকুলার মোটিভ ফর দ্যাট ক্রিস্টাল স্ট্রাকচার। A crystal structure is bounded by a number of planes which are arranged following a particular pattern are called faces। তাহলে সেই প্লেন গুলো কি নামে? সেই প্লেন গুলোরই নাম হচ্ছে ফেস। তাহলে এখানটা তাহলে আমরা কি করব? আমরা একটা যদি রেসপেক্টিভ ডায়াগ্রাম দেখি একটা ক্রিস্টালের, তাহলে সেখান থেকে আমরা ফেসটা জানতে পারবো। এটা একটা আমরা ধরলাম একটা কিউবিক স্ট্রাকচার। কিউবিক স্ট্রাকচারে তাহলে এর মধ্যে আমরা 6টা সারফেস দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6। তাহলে এই 6টা সারফেসের মধ্যে এই যে রেসপেক্টিভ এই সারফেস একটা, তাহলে এই একটা সারফেস, এই একটা সারফেস প্লেন। তাহলে এই যে সারফেস প্লেন গুলো আছে, এই প্লেনগুলোকে আমরা কি বলবো? এই প্লেনগুলোকে আমরা বলবো ফেসেস। এগুলো হচ্ছে রেসপেক্টিভ এক্সাম্পল অফ ফেসেস। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব নেক্সট টার্মিনোলজি, সেটা হচ্ছে এজেস। The line of intersection of two adjacent planes in a crystal is known as the edge. Let us demonstrate that one. সেটার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল নিলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানটাতে তাহলে একটা ক্রিস্টাল সিস্টেম নিলাম, যে ক্রিস্টাল সিস্টেমের মধ্যে দুটো ইউনিট রয়েছে, দুটো সাব ইউনিট রয়েছে। তার মধ্যে এই সাব ইউনিটের মধ্যে বিভিন্ন ফেস রয়েছে, এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, এগুলো একটা করে ফেস। তাহলে এই ফেসটা, এই ফেস এবং এই ফেসটাকে ইন্টারসেক্ট করছে কোন লাইনটা? এই লাইনটা একে ইন্টারসেক্ট করছে। তাহলে এই ইন্টারসেক্টিং লাইনটা দুটো অ্যাডজাসেন্ট ফেসকে যখন ইন্টারসেক্ট করছে, এটা একটা তাহলে এজ অ্যাজ পার দা ডেফিনেশন। আবার এই দুটো ফেসের মধ্যে ইন্টারসেক্টিং লাইন কোনটা হচ্ছে? ইন্টারসেক্টিং লাইন হচ্ছে এইটা, তাহলে এটাও একটা এজ। আবার এখানে এই যে ক্রস দেওয়া আছে, এটা হচ্ছে ফেস, যেটা আমরা আগের ডেফিনেশন থেকে দেখতে পেয়েছি। পার্টিকুলার একটা সারফেস যেটা বাউন্ড করে রাখছে আমার ক্রিস্টাল স্ট্রাকচারটাকে, বাউন্ডিং কম্পোনেন্ট। তাহলে এজ, ফেস আমরা এই এক্সাম্পলের মধ্যে দেখতে পেলাম। এখন আমরা দেখব ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। নেক্সট টার্মিনোলজি ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। Interfacial angle is an angle between two normals to the intersecting planes or face is called the interfacial angle. তাহলে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের এবার আমরা এক্সাম্পল দেখি। আমরা ধরে নিই যে এটা একটা রেসপেক্টিভ এক্সাম্পল অফ টু ডাইমেনশনাল ক্রিস্টাল, বা এটা এটা একটা ক্রিস্টালের ক্রস সেকশন। তাহলে এখানকার যে ফেস গুলো বা প্লেন আছে, তাহলে এর ফেস কি আছে? এই একটা ফেস আছে, এই একটা ফেস আছে, এগুলো বিভিন্ন ফেস। তাহলে এই ফেস গুলো থেকে যদি আমরা কোনো একটা নর্মাল টানি, এই ফেস গুলো থেকে ইন্টারসেক্টিং, এটা একে ইন্টারসেক্ট করছে, কাট করছে, এই ফেসটা একে অপরকে কাট করছে। তাহলে ইন্টারসেক্টিং যদি এই ফেসে এখানে একটা নর্মাল টানলাম, এখান থেকে একটা আমি নর্মাল টানলাম, তাহলে
এখান থেকে একটা আমি নর্মাল টেনেছি, এখান থেকে একটা আমি নর্মাল টানলাম এই ফেসের উপর। তাহলে এই দুটো ফেসের উপর যে নর্মাল টেনে আমি যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। কিন্তু এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, আমার ক্রিস্টালের মধ্যে মেজার করতে হবে, কিন্তু ক্রিস্টালের মধ্যে তো এটা মেজার করা সম্ভব নয়। তাহলে আমাকে বাইরের থেকেই ওই অ্যাঙ্গেলটাকে মেজার করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব যদি আমরা এই প্লেন দুটোকে এক্সট্রাপোলেট করি। তাহলে এটাকে আমি এই দিকটাতে এক্সট্রাপোলেট করলাম, এটাকেও আমি এই বরাবর এক্সট্রাপোলেট করলাম। তাহলে এক্সট্রাপোলেট করার পর যে এখানকার যে অ্যাঙ্গেলটা আসবে সেইটা হবে থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারসেক্টিং অ্যাঙ্গেলের সঙ্গে সমান। তাহলে ওই অ্যাঙ্গেলটাই হচ্ছে ইন্টারসেক্টিং অ্যাঙ্গেলের সঙ্গে সমান ভ্যালুযুক্ত অ্যাঙ্গেল। কিভাবে সেটা মেজার করার জন্য আমরা কি করেছি, আমরা ধরে নিয়েছি যে এটা এই প্লেনটার উপরে নর্মাল। তাহলে যদি নর্মাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই জিওমেট্রিটার এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা যদি এই অ্যাঙ্গেলটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা, এই ডটেড লাইন থেকে আরম্ভ করে এই সলিড লাইন পর্যন্ত এই টোটাল অ্যাঙ্গেলটা ছিল কত? 180। তাহলে 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা, আলটিমেটলি কি দাঁড়ালো? থিটা। তাহলে এই ইন্টারসেক্টিং যে নর্মাল গুলো ইন্টারসেক্ট করে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই নর্মালটার ইন্টারসেক্টের ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম ভ্যালুড। তাই এই যে ভ্যালুটা আমরা পাবো সেইটাকে আমরা বলবো যে ইন্টারসেক্টিং অ্যাঙ্গেলের ভ্যালু। তো এবারে ম্যাথমেটিক্যালি তোমরা এ বি সি ডি ই এফ জি এইচ হোয়াট এভার দ্য নেম ইউ হ্যাভ টু গিভেন, ইউ হ্যাভ টু ডেজিগনেট দিস জিওমেট্রি and you have to prove this one by yourself. Okay? Next terminology হচ্ছে intersects. ইন্টারসেপ্ট জানার, তাহলে ইন্টারসেপ্ট জানার আগে ইন্টারসেপ্ট একটা পার্টিকুলার ডিস্টেন্স আমরা এখানটা এক্ষুনি দেখবো। তাহলে সেই ডিস্টেন্সটা মেজার করতে গেলে পার্টিকুলার একটা অ্যাক্সিস বরাবর আমাকে কিছু পয়েন্ট নিতে হয় এবং তার অ্যাক্সিসের অরিজিন থেকে সেই পয়েন্টের ডিস্টেন্সটা মেজার করতে হয়। তাহলে সেটা যদি আমি মেজার করি তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কিছু ইমাজিনারি অ্যাক্সিস ধরে নিতে হবে একটা ক্রিস্টাল সিস্টেমের মধ্যে, যেটা কি করবে, যেটা আমার বিভিন্ন প্লেনকে ওই অ্যাক্সিস গুলো কাট করবে এবং তার পার্টিকুলার একটা লেন্থ দেবে। তাহলে তার আগে আমাকে কি করতে হবে, যে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস আমাকে জেনে নিতে হবে। ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসটা কি? তাহলে কি হলো? The three imaginary non-coplanar axes x, y, z in the direction those have a common origin in a crystal. একটা ক্রিস্টালের মধ্যে এই নন কোপ্লানার ইমাজিনারি অ্যাক্সেস যেগুলো এক্স ওয়াই জেড দ্বারা ডেজিগনেট করা হবে বা হয় ইন এ ক্রিস্টালের একটা ক্রিস্টালের মধ্যে যার একটা কমন অরিজিন থাকবে, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তারা তিনটেই বেরিয়ে আসবে, তিনটেরই সোর্স হচ্ছে একটা কমন পয়েন্ট, অ্যান্ড হুইচ আর মে বি perpendicular to each other, may or may not be perpendicular to each other. এই যে অ্যাক্সিস গুলো আসবে এই অ্যাক্সিস গুলো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি রকম হতে পারে? সে এটা এরকম হতে পারে। এই অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হতে পারে, একে অপরের সঙ্গে 90 ডিগ্রি হতে পারে, নাও হতে পারে। এটা ধরলাম জেড ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন। তাহলে এই ডাইরেকশন ওয়াইজ তাহলে এই যে অ্যাক্সিস গুলো হলো, এই অ্যাক্সিস গুলোকে আমরা বলবো ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, called ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। তাহলে এই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস যদি থাকে তাহলে এদের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলও থাকবে। তাহলে সেই অ্যাঙ্গেল গুলোকে কি অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল। তো অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল যেগুলো হবে, এই অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হতে পারে, আবার 90 ডিগ্রি যে কোনো ভ্যালুর হতে পারে।
তাহলে এর এখানেও আমাদের কিছু প্রোটোকল ফলো করা হয়, যে এই বিভিন্ন অ্যাক্সিসের মধ্যে যে কোণগুলো বা যে অ্যাঙ্গেলগুলো ডেভেলপ করবে, সেই অ্যাঙ্গেল বা কোণগুলোকে আমরা পার্টিকুলার কিছু টার্ম দ্বারা সেগুলোকে ডেজিগনেট করব। কি সেই টার্মগুলো? যে অ্যাঙ্গেলটা এই আমার এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যে তৈরি হবে সেটাকে বলা হবে আলফা। অপর অ্যাঙ্গেল যেটা এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যে তৈরি হবে সেটাকে বলা হবে বিটা। আর যেটা এক্স ওয়াই দুটো অ্যাক্সিসের মধ্যে তৈরি হবে সেটাকে বলা হবে গামা। এখন আমরা ধরে নিলাম, এখন এবারে দেখবো আমরা ইন্টারসেপ্টটা কি। ইন্টারসেপ্টটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই অ্যাক্সিস গুলো আমাদের দরকার। তাহলে আমরা একটা প্লেন ধরে নিলাম, এই একটা প্লেন, পার্টিকুলার একটা প্লেন। তাহলে এই প্লেনটা আমার ওই যে ইমাজিনারি অ্যাক্সিস, ওই ইমাজিনারি অ্যাক্সিস আমি ধরলাম যে এই বরাবর এই অ্যাক্সিস গুলো গেছে। এটা রেসপেক্টিভ আমরা এক্সাম্পল বোঝার জন্য আমরা এটা ড্র করছি আমি। তাহলে এটা হলো জেড এক্স ওয়াই, এইটা হচ্ছে অরিজিন যেটা ও। তাহলে এই অরিজিন থেকে আমার এক্স অ্যাক্সিস বরাবর এই প্লেনটা, এই যে এ বি সি, এই এ বি সি এই প্লেনটা 3 ডাইমেনশনাল একটা প্লেন, যে প্লেনটা আমার কি করেছে, এই এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করেছে, এই বি পয়েন্টে, এখানটা বি পয়েন্টে কাট করেছে। এখানে ওয়াই এই সেম প্লেনটা ওয়াই অ্যাক্সিস কে কোথায় কাট করেছে, সি তে, আর জেড কে কোথায় কাট করেছে, এ তে। এখন the distance between the origin and the cutting point of particular axis, that is known as the intercept, and all three intercepts are commonly known as intercepts. Okay, তাহলে x axis বরাবর যে কাট পয়েন্ট পেলাম সেই ডিসটেন্স মানে OB, এই ডিসটেন্সটা হচ্ছে x axis বরাবর ইন্টারসেপ্ট, OC হচ্ছে y axis বরাবর ইন্টারসেপ্ট, এবং OA হচ্ছে z বরাবর ইন্টারসেপ্ট। এখন যদি কোনো কারণে কোনো একটা প্লেন এমন ভাবে ওরিয়েন্টেড থাকে যে সে দুটো প্লেনকে কাট করলো, আর একটা প্লেনকে, দুটো অ্যাক্সিসকে কাট করলো কিন্তু আর একটা অ্যাক্সিসকে কাট করলো না, তাহলে এইটা একটা আমার ইমাজিনারি সেই রকম একটা প্লেন আমি ধরে নিলাম, যেটা কি করেছে, যেটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে, ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, কিন্তু জেড অ্যাক্সিসকে কাট করেনি, এটা প্যারালালে রয়েছে, প্যারালাল টু জেড অ্যাক্সিস। If it is parallel to z axis, then what will happen? Then we can say this plane will cut the z axis in infinity. Is it okay? So intercept সম্বন্ধে আমরা একটা গ্রস আইডিয়া পেলাম। এর সম্বন্ধে, এর রিপ্রেজেন্টেশন সম্বন্ধে আমরা আরো জানতে পারবো যখন আমরা প্লেন সম্বন্ধে ডিসকাস করব, এবং সেটা ফার্দার আমরা নেক্সট কোনো একটা ডিসকাশনে সেই জিনিসগুলোকে ডিটেলসে আলোচনা করব, এবং প্লেনগুলোকে আমরা কিভাবে ডেজিগনেট করি, কিভাবে রিপ্রেজেন্ট করি, সেই জিনিসগুলো আমরা সেদিন শিখবো, সেই আলোচনায় আমরা শিখতে পারবো, জানতে পারবো।